ক্রিসমাস উপলক্ষে ফ্রিজ এবং মেরি তাদের উপহারগুলি প্যাক করার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ দরজায় কড়া নাড়ল, হাতে একগুচ্ছ উপহার ছিল তাদের চাচা। বাচ্চারা তাকে দেখে খুব খুশি হয়েছিল। তারপরে তারা উপহারগুলি আনপ্যাক করতে শুরু করে। মেরি অভিনব পুতুল, খেলনা, খাবার এবং একটি সুন্দর সিল্কের পোশাক পেয়েছিলেন। ফ্রেড যা চেয়েছিল তা পেয়েছিল, একটি দুর্দান্ত ঘোড়া এবং একটি মাউস কিং। মেরি খেয়াল করলেন গাছের নিচে একজন সৈনিক রয়েছেন। এটি ছিল নটক্র্যাকার, খুব সুন্দরভাবে বাদাম সংকুচিত করার জন্য ডিজাইন করা হয়েছিল। মেয়েটি সত্যিই এটি পছন্দ করেছে, তবে ফ্রিজ বলেছিলেন এটি তার উপহার এবং এটি তার বোনের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছিলেন। বাচ্চারা এতক্ষণ নিউট্র্যাকারকে প্রসারিত করেছিল যে তারা তার হাতটি ছিঁড়ে ফেলেছে। ভাঙা খেলনা ছেলেটির জন্য অপ্রয়োজনীয় হয়ে উঠল। মেরি খুব বিরক্ত হয়ে কান্নায় ফেটে গেল। তবে আমার চাচা সৈনিককে মেরামত করতে পেরেছিলেন। মেয়েটি খুশি হয়ে তাকে আলতো করে জড়িয়ে ধরল। দিনটি খুব ব্যস্ত ছিল, তাই তিনি শীঘ্রই ক্লান্ত হয়ে পড়লেন এবং ঠিক গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। ঘুমের সময় মেরি অদ্ভুত শব্দ শুনতে পেলেন। তারা মাউস ফাস্টমথ ছিল। মেয়েটি চোখ খুলল। বাড়ির জিনিসগুলি তাদের চেয়ে অনেক বড় মনে হয়েছিল এবং যে গাছের নিচে সে ঘুমিয়েছিল সে গাছটি একেবারে বিশাল আকার ধারণ করেছিল। মেরি বুঝতে পেরেছিলেন যে এটি যে বস্তুগুলি বৃদ্ধি পেয়েছিল তা নয়, বরং সে হ্রাস পেয়েছিল। হঠাৎ তার সেনাবাহিনী নিয়ে মাউস কিং অবাক হওয়া মেয়েটির চোখের সামনে উপস্থিত হল। মেরি খুব ভীতু হয়ে পালাতে চাইলেন, কিন্তু বিশাল ইঁদুর তাকে থামিয়ে দিয়েছিল এবং তারপরে একটি অলৌকিক ঘটনা ঘটল। নিউট্র্যাকার তার পায়ে ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে ধরল। তারা তৎক্ষণাৎ বইয়ের শেলফে গাছটি উপরে উঠেছিল এবং এটি ফ্রেডজের খেলনাগুলিতে পড়ছে। চীনের সৈন্যদের পুরো সংগ্রহ ছিল। নিউট্র্যাকার সাহায্যের জন্য ডেকেছিল। সৈন্যরা সঙ্গে সঙ্গে তাদের পায়ে ঝাঁপিয়ে পড়ে তার পিছনে দৌড়ে গেল। নটক্র্যাকার সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করলেন এবং সৈন্যরা মাউস রাজার সেনাবাহিনীর সাথে লড়াই করতে লাগলো। খেলনা এবং ইঁদুরগুলির মধ্যে লড়াই ছিল মারাত্মক, তবে দুর্ভাগ্যক্রমে অনেকগুলি ইঁদুর ছিল এবং নিউট্র্যাকার বাহিনী পরাজয়ের শিকার হতে শুরু করে। মেরি এটি দেখে তার লুকানোর জায়গা থেকে দৌড়ে গেল। সে তার জুতোটি মাউস কিংয়ের দিকে ছুঁড়ে মারল এবং তাকে সরাসরি মাথায় আঘাত করল এবং সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। বাকি ইঁদুররা বুঝতে পেরেছিল যে যুদ্ধটি হেরে গেছে এবং সমস্ত দিক থেকে পালিয়ে গেছে। মেরি ছুটে গিয়েছিলেন নটক্র্যাকারের কাছে, তবে তিনি অচেতন হয়ে পড়েছিলেন কারণ মাউস কিং তাকে খারাপভাবে আহত করেছিলেন। মেয়েটি ভেবেছিল যে সে মারা গেছে এবং কাঁদতে শুরু করে এবং হঠাৎ মেরির পিছনে একটি সুন্দর পরী হাজির। সে মেয়েটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। তার লাঠির একটি তরঙ্গ দিয়ে তিনি নিউট্র্যাকারকে পুনরুদ্ধার করলেন। তার দণ্ডের দ্বিতীয় তরঙ্গ দিয়ে পরী সৈনিকটিকে একটি সুদর্শন রাজপুত্রে পরিণত করেছিল। মেরি এবং নটক্র্যাকার একে অপরের দিকে প্রেমময় চোখে তাকিয়েছিল এবং তাদের চোখ বন্ধ করতে পারেনি। তৃতীয়বারের মতো তার লাঠির ওয়েভল নিয়ে পরী প্রেমিক যুগলকে মিষ্টির রাজ্যে নিয়ে গিয়েছিল। সেখানকার গাছগুলি মিছরি দিয়ে তৈরি হয়েছিল এবং ফুলগুলি মার্বেল দিয়ে তৈরি হয়েছিল। এটি একটি দুর্দান্ত জায়গা ছিল। মরিয়ম আনন্দে এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করল এবং হঠাৎ তিনি তার মায়ের কণ্ঠস্বর শুনতে পেলেন, যিনি তাকে নাম দিয়ে ডাকেন। চোখ খুলতেই মেয়েটি তার মাকে দেখেছিল, যে তাকে বিভ্রান্তিতে দেখছিল। মেরিও বুঝতে পারছিল না কি হচ্ছে। মেয়েটি তার দুর্দান্ত যাত্রার কথা জানিয়েছিল, তবে তার মা কেবল মিষ্টি হাসলেন। তারপরে মেরি তার বাহুতে পিউটার নিউট্র্যাকারকে দেখতে পেলেন এবং তারপরে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সারা রাত ধরে গাছের নিচে শুয়েছিলেন এবং তার যা কিছু ঘটেছিল তা কেবল একটি প্রাণবন্ত স্বপ্ন। কয়েক বছর পরে তাদের গডফাদারের ভাতিজা মেরি এবং ফ্রেডকে দেখতে এসেছিল। ঘরে এন্টার ঢুকতেই মেয়েটি প্রায় অবাক হয়ে মেঝেতে পড়ে গেল। ছেলেটি দুটি ফোঁটা জলের মতো নটক্র্যাকারের মতো লাগছিল। তিনি প্রথম দর্শনেও মেরিকে পছন্দ করেছিলেন। কিছু সময়ের পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং মিষ্টির জাদু রাজ্যের চেয়ে খারাপ আর বাঁচেনি। ভাগ্যক্রমে ব্যস্ত জীবনযাপন করার জন্য লেমুয়েল গুলিভার দেশে ফেরার 2 মাস পরে আবার অ্যাডভেঞ্চারের জাহাজে যাত্রা শুরু করেছিলেন। তবে জাহাজটি মাদাগাস্কারের স্ট্রিট পেরিয়ে যাওয়ার সাথে সাথে একটি ঝড় ওঠে। বাতাসের শক্তিশালী ঘাটতি জাহাজটিকে অজানা স্থানে নিয়ে যায়। নাবিকরা যখন জমিটি দেখেছিল তখন তারা এটি পরিদর্শন এবং মিঠা জল সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছিল। গুলিভার নাবিকদের নিয়ে তীরে নেমে গেলেন এবং পুরা দ্বীপ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। জল খুঁজে না পেয়ে
গুলিভার তীরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সমুদ্রের কাছে যাওয়ার সাথে সাথে তিনি দেখতে পেলেন নাবিকরা তাকে ত্যাগ করেছেন। তারা তাদের পিছনে পিছনে ছড়িয়ে থাকা বিশাল দৈত্যের কাছ থেকে পুরো যাত্রা করছিল। ভীত হয়ে গুলিভার ছুটে গেলেন দ্বীপের অভ্যন্তরে, কিন্তু তিনি দৌড়ে গেলেন প্রচুর কান দিয়ে জব খেতে এবং বুঝতে পেরেছিলেন যে তিনি দৈত্যদের দেশে। গুলিভার বিশ্রাম নিতে বসল, তবে শ্বাস ফেলার সময় পাওয়ার আগেই তিনি লক্ষ্য করলেন একটি বিশাল পা যা তার উপরে পা রাখছিল। গুলিভার যতটা জোরে 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 চিৎকার করতে লাগলো এবং দৈত্য তাকে লক্ষ্য করে তিনি তার হাত দিয়ে গুলিভারকে তুলে নিলেন, তাকে নিবিড়ভাবে পরীক্ষা করলেন এবং ছোট লোকটিকে মালিক কৃষকের কাছে নিয়ে গেলেন। কৃষক গুলিভারের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু তার কণ্ঠস্বরটি এত জোরে ছিল যে এটি ছোট লোকটিকে বধ করে। তারপরে মালিক গুলিভারকে বাড়িতে আনলেন। বাড়িতে কৃষকের পরিবার রাতের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ছোট্ট মানুষটি একটি টেবিলে বসেছিলেন যেখানে গরুর মাংস এবং রুটির টুকরো টুকরো ছিল, কিন্তু গুলিভার তার রুটি ভেঙে ফেলার সময় দেওয়ার আগেই কৃষকের ছেলে এটিকে উল্টে ধরে ধরে নাড়াচাড়া শুরু করে। বেগান তিনি গুলিভারকে খেলনার জন্য ভুল করে তা মুখে দেওয়ার চেষ্টা করেছিলেন। তারপরে বাবা জোরে জোরে তার ছেলেকে হুমকি দিলেন এবং তাকে ছোট্ট লোকটির সাথে আরো সাবধানতার সাথে আচরণ করতে বলেছিলেন। পরে কৃষকের 9 বছরের মেয়ে গুলিভারের জন্য একটি বিছানা তৈরি করেছিল, তার জন্য কাপড় সেলাই করেছিল এবং এমনকি দৈত্যদের ভাষাও শেখাত। মেয়েটি গুলিভারকে গ্রিলড্রিগ নাম দিয়েছিল, যার অর্থ বামন। তিনি তাকে আয়া বলেছিলেন। গুলিভার অন্যান্য দৈত্যদের মধ্যে প্রচুর আগ্রহ জাগিয়ে তোলে, তাই কৃষক অর্থের জন্য মেলায় তাকে দেখাতে শুরু করে। তবে ঘন ঘন পারফরমেন্স গুলিভারের স্বাস্থ্যের ক্ষতি করে। তখন কৃষক খুশিতে রানীকে ছোট্ট লোকটিকে বিক্রি করে দিল। তাই গুলিভার প্রাসাদে চলে এসে রাজপরিবারের প্রিয়তম হয়ে ওঠেন। তবে আদালতের বামন, যাকে আর রাজ্যের সবচেয়ে ক্ষুদ্রতম মানুষ হিসাবে বিবেচনা করা হতো না, তিনি গুলিভারকে অপছন্দ করেছিলেন এবং তার সম্ভাব্য সমস্ত উপায়ে তার জীবন নষ্ট করেছিলেন। একবার গুলিভার যখন বাগানের মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন বামন আপেল গাছটিকে কাপুরুষ করে তুলতে শুরু করল এবং গুলিভারকে পতনশীল দৈত্য আপেল থেকে বাঁচতে হয়েছিল। এবং অন্য একটি উপলক্ষে একটি চতুর বামন প্রেমের বিশাল জগতে গুলিভারকে ঠেলে দেয় এবং সময়মতো প্রবেশকারী কেবল কুকি ছোট্ট মানুষটিকে অনিবার্য মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। তবে এটি কেবল বামনের কারণে নয় যে গুলিভার সমস্যায় পড়েছিল। তাই এক সকালে প্রাতরাশের সময় তাকে শেফের বানর ধরে ফেলেছিল একটি শাবকের মতো। তিনি গুলিভারকে রক করতে শুরু করলেন এবং তারপরে তাকে টেনে ছাদে নিয়ে গেলেন। জায়ান্টরা ছুটে এসেছিল ছোট্ট মানুষটিকে বাঁচাতে এবং তারা ছাদে ওঠার সাথে সাথে বানর গুলিভারকে ছুঁড়ে ফেলে দিল। ভাগ্যক্রমে তিনি বিলগুলি ধরতে সক্ষম হন এবং নিরাপদে উদ্ধার হন। সাধারণভাবে রাজ্যে গুলিভারের জীবন সুখী ছিল। তিনি প্রায়শই রানীর সাথে তার ভ্রমণে যান, এমনকি তারা তার জন্য একটি বিশেষ ভ্রমণের বাক্স তৈরি করেছিলেন। এবং একবার এই জাতীয় অন্য ভ্রমণে চাকুটি গুলিভারের সাথে বাক্সটি সমুদ্রে নিয়ে এল যাতে ছোট লোকটি তাজা বাতাস উপভোগ করতে পারে। কিন্তু তারপরে একটি ছায়া গুলিভারের মাথায় ঝলকানি শুরু করে। একটি সমুদ্রের এক গল উড়ন্ত অতীত একটি বাক্সে শিকার লক্ষ্য করেছে। সে নিজের চাচি দিয়ে বুকের আকনাটির উপরের আংটিটি ধরে এবং গুলিভারকে সমুদ্রের ওপারে নিয়ে গেল। এক পর্যায়ে পাখিটি বাক্সটি ছেড়ে দেয় এবং বন্দিদশা নিজেকে খোলা সমুদ্রে আবিষ্কার করেছিল। গুলিভার সবে সবে টপ হ্যাচ খুলতে পেরেছিল। সে চিৎকার করে রুমাল মুছতে শুরু করে। অবশেষে তাকে জাহাজ থেকে দাগ দেওয়া হয়েছিল এবং বেরিয়ে আসতে সহায়তা করেছিলেন। সুতরাং সমস্ত দুঃসাহসিকতার পরে গুলিভার আবার ইংল্যান্ডে ফিরে আসেন। দীর্ঘ সময় ধরে তিনি বস্তু এবং সাধারণ আকারের লোকদের অভ্যস্ত হতে পারেন না এবং গুলিভারের স্ত্রী ভীত হয়েছিলেন যে সে পাগল হয়ে গেছে। তার স্বামীকে ভ্রমণ সম্পর্কে চিন্তা করতে কঠোরভাবে নিষেধ করেছিল।